This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘদিন ধরে বেহাল হুগলি চণ্ডীতলার গরলগাছা গ্রামের রাস্তা, খানাখন্দে ভরা। রাস্তায় অহরহ ঘটছে দুর্ঘটনা। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের কাজে বিরক্ত গ্রামবাসী। তাদের অভিযোগ, পঞ্চায়েতে বারবার জানিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি। প্রতিবাদে গান্ধীবাদী আন্দোলন বিজেপির। পঞ্চায়েত উপপ্রধানকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা দিল। এই হচ্ছে রাস্তার হাল হুগলির চণ্ডীতলায়, আর তাতেই বিজেপির গান্ধীবাদী প্রতিবাদ। অহরহ দুর্ঘটনা ঘটছে, প্রশাসনকে জানানো হয়েছে, কোনো কাজ হয়নি। পঞ্চায়েতের উপপ্রধানকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা দিয়ে বিজেপির প্রতিবাদ। পঞ্চায়েত নির্বাচনে 16-0 ভোল্ট আজ গড়গাছার মানুষ পাচ্ছে, সবকিছু লুটে পুটে খাচ্ছে, সমস্ত জায়গা থেকে করাপশন। আজকে এই রাস্তা হয়েছে 1 থেকে 1.5 বছর হয়েছে, সেখান থেকেও করাপশন করেছে বলে এই রাস্তার আজকে এই অবস্থা। 1 বছরের মধ্যে এই রাস্তার এই অবস্থা হতে পারে, বেহালতা হতে পারে। কেন হয়েছে? সেখান থেকে কাঠ বানিয়েছে, 75-25-এর ভাগ আছে, তাই জন্যই আজকে এই অবস্থা। 16-0 ভোল মানুষ বুঝতে পারছে। অনির্দিষ্টকালের জন্য কলকাতা বিমানবন্দরের ভেতরের মসজিদে নামাজ পড়া বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্রের যা খবর, সুরক্ষার কথা বলে আপাতত নামাজ পড়া বন্ধ করল বিমানবন্দর কর্তৃপক্ষ। 136 বছরের পুরনো বাকরা মসজিদে আপাতত কেউ ঢুকতে পারবেন না। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। বাকি ঠিক আছে, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না। আমরা লক্ষ্য রাখছি। খুব অন্যায় হবে এগুলো করলে, যাই না কি করছে না করছে না জেনে বলতে হবে না। বাংলার সংস্কৃতিটাকে যদি কেউ ধ্বংস করে, বাংলার মানুষ তার প্রতিবাদ করবে, মুখ বুঝে তো সহ্য করবে না। আলোচনা করে করতে পারে। মসজিদটার এর আগেও অনেক কথা হয়েছিল মসজিদ নিয়ে, কারণ আমাদের যাতায়াতের প্লেনের সংখ্যা বাড়ছে, এখানে কোনো ভুল নাই। এর আগেও এটা নিয়ে কথা হয়েছিল যে থেকে অন্য জায়গায় লোকেট করা যায় কিনা। অনির্দিষ্টকালের জন্য কলকাতা বিমানবন্দরের ভেতরের মসজিদে নামাজ পড়া বন্ধ। সূত্রে যা খবর, সুরক্ষার কথা বলে আপাতত নামাজ পড়া বন্ধ করল বিমানবন্দর কর্তৃপক্ষ। 136 বছরের পুরনো বাকরা মসজিদে আপাতত কেউ ঢুকতে পারবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন এই নিয়ে, যে এই সিদ্ধান্তকে তিনি কেন সমর্থন করছেন। জাতীয় নিরাপত্তার বিষয় রয়েছে, তাছাড়া যার যার ধর্মাচরণ অবশ্যই সম্মানের। কলকাতা বিমানবন্দরের যে সেকেন্ডারি রানওয়ে আছে, সেই সেকেন্ডারি রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরে এই মসজিদ, এবং সেখানেই কিন্তু গতকাল থেকেই কিন্তু নামাজ পড়ার প্রক্রিয়া 3 দিনের জন্য স্থগিতাদেশ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক সৌরভ শিকদার কিন্তু জানিয়েছেন যে নিরাপত্তার কারণ দেখিয়ে, তোমাকে গৌরবকে দেখাবার একটু চেষ্টা করি, এই সেই ট্যাক্সিওয়ের পাশেই রয়েছে, অর্থাৎ সেকেন্ডারি রানওয়ে সম্প্রসারণের যে কাজ, সেই কাজ কিন্তু আপাতত অন্তরায় হয়ে দাঁড়িয়েছে মসজিদের কারণে। একটু মসজিদটা দেখাবার জন্য আমি গৌরবকে বলছি, একটু মসজিদটা, সেই মসজিদ কিন্তু অদূরেই রয়েছে, অর্থাৎ সেকেন্ডারি রানওয়ে থেকে 165 মিটার দূরে রয়েছে সেই
মসজিদটি। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, জাতীয় নিরাপত্তার কারণেই কিন্তু এই মসজিদে নামাজ পড়া, অর্থাৎ নামাজ পড়া বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি 165 মিটার দূরে, অর্থাৎ মসজিদে নামাজ পড়তে গেলে কোনো ধরনের বায়োমেট্রিক্যাল কিছু হয় না, অর্থাৎ একটি আধার কার্ড দেখিয়েই কিন্তু সেইখানে প্রবেশ করে। এই কারণেই কিন্তু এই মুহূর্তে বিমানবন্দর কর্তৃপক্ষ, অসামরিক বিমান পরিবহন মন্ত্রক, পাশাপাশি প্রশাসন অর্থাৎ বিধাননগর কমিশনারেট, বিমানবন্দর কর্তৃপক্ষ সহ বেশ কয়েকটা দপ্তর মিলিয়ে ইতিমধ্যেই কিন্তু একটি বৈঠক করা হয়েছে। এবং পাশাপাশি যে দ্বিতীয় অর্থাৎ সেকেন্ডারি রানওয়ে রয়েছে, সেই সেকেন্ডারি রানওয়ে কিন্তু সম্প্রসারণের কাজে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই সেই সমস্ত বিষয়ে মাথায় রেখেই কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে এই বিমানবন্দরে, অর্থাৎ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে থাকা 136 বছরের পুরনো বাকরা জামে মসজিদের। ক্যামেরায় গৌরবের সঙ্গে রঞ্জিত, TV9 বাংলা, এয়ারপোর্ট। এই মুহূর্তে বিধায়ক সৌরভ শিকদার তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার প্রতিক্রিয়া শুনবো। সৌরভবাবু, একটা শুনলেন যে এটা অনির্দিষ্টকালের জন্য এবার নামাজ পড়ায় মসজিদের ভেতরে বন্ধ করে দেওয়া হয়েছে, আপাতত বিমানবন্দর কর্তৃপক্ষের এটা সিদ্ধান্ত। আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, দেখুন, এটা আমার বিধানসভার মধ্যে পড়ে। এখানে এই বিষয়টা নিয়ে আমি অনেকদিন ধরে সরব হয়েছি, কারণ দুটো ব্যাপার রয়েছে। একদিকে যেমন এয়ারপোর্ট সম্প্রসারণে এই মসজিদটি বাধা হয়ে দাঁড়াচ্ছিল, কারণ দুটো রানওয়ের মাঝখানে এই মসজিদটি থাকায় রানওয়ে সম্প্রসারণ হচ্ছিল না। রানওয়ে সম্প্রসারণ না হওয়ায় আমি নিজের উদ্যোগে মাননীয় শুভেন্দু অধিকারীর নির্দেশে আমি অনেক আন্তর্জাতিক বিমান সংস্থার সাথেও কথা বলেছি। তারা বলছে কলকাতা শহর থেকে তাদের প্যাসেঞ্জার প্রচুর পাবে, কিন্তু এই পার্টিকুলারলি রানওয়ে সম্প্রসারণের জন্য ব্রিটিশ এয়ারওয়েজের মতো সংস্থা এখানে আসতে পারছে না। তো এটা যেরকম ব্যবসায়িক দিকটা রয়েছে, যত বেশি এয়ারলাইন্স আসবে তত বেশি এখানে কর্মসংস্থান হবে এবং এয়ারপোর্টেরও রেভিনিউ বাড়বে। তার সাথে সাথে যেটা উদ্বেগজনক সেটা হচ্ছে যেভাবে এখানে নামাজিরা যান নামাজ পড়তে, আমার মনে হয় ভারতবর্ষ কেন পৃথিবীর কোনো জায়গায় রানওয়ের ভেতরে এইভাবে অ্যাক্সেস দেওয়া হয় না। আপনারা অবগত আছেন যে এর কোনো বায়োমেট্রিক পাস বানানো হয় না, এর কোনো সিকিউরিটি যে স্তরগুলো পেরিয়ে যাওয়ার সেটার দরকার হয় না। খালি বাকরা গ্রামের বাসিন্দা হলেই আপনি সেই মসজিদে নামাজ পড়তে যেতে পারেন। এটা তো যে কোনো সময় এই একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, কোনো আত্মঘাতী জঙ্গি ঢুকে পড়তে পারে, আরো অনেক কিছু হতে পারে। তো তার জন্য এই দুটো বিষয় যখন উদ্বেগজনক ভাবে রয়েছে, তখন এই মসজিদটি স্থানান্তরকরণ করাটা অত্যন্ত দরকার হয়ে পড়েছে। ধন্যবাদ সৌরভবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। বহু দিনের পুরনো সমস্যা, লং পেন্ডিং। আমি যখন কলেজে পড়তাম, বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, সেই সময় পেপারে পড়েছি যে মসজিদ থাকার জন্য যে ল্যান্ডিং এরিয়া, অর্থাৎ যেখানে এয়ারপোর্টে যেখানে প্লেন ল্যান্ড করে সেটাকে বাড়ানো যাচ্ছে না, নতুন রানওয়ে তৈরি করা যাচ্ছে না। সেই মসজিদকে সরানোর ব্যাপারে চিন্তাভাবনা করার সাহস এর আগে কেউ দেখায়নি, ডিউ টু দ্য অ্যাপিজমেন্ট পলিটিক্স। বামফ্রন্ট সরকার দেখায়নি, তৃণমূল কংগ্রেস সরকার দেখায়নি, আমাদের সরকার দেখিয়েছে। বিমানবন্দরের মধ্যে মসজিদ বা মন্দির, এটা খুবই অবৈধ এবং এটা হওয়া উচিত নয়, রিস্কি ব্যাপার। বহুদিন ধরে কমপ্লেন আসছিল হটাবার। ভালো যারা মসজিদ কর্তৃপক্ষ যারা ব্যবহার করতেন তারা যদি ছেড়ে দেন, ওটা সবার জন্য ভালো হবে। কলকাতা বিমানবন্দরে এক্সটেনশন দরকার আছে, প্রচণ্ড চাপ, দুটো রানওয়ে চালু না করলে বিমানের ডিলে হয় এবং রিস্কও থাকে ওঠানামায়, সেটা হয়ে গেলে খুব ভালো হবে। সরকারি অনুদানহীন মাদ্রাসাগুলোতে নজর দিচ্ছে এবার রাজ্য সরকার। 12 জেলায় সরকারি অনুদানহীন মাদ্রাসার পরিদর্শন করবে সংখ্যালঘু দপ্তরের বিশেষ একটি দল। 18 সদস্যের একটা কমিটি তৈরি করা হয়েছে, যারা পরিদর্শনের
পরিদর্শন করবে এবং কি পড়ানো হয় মাদ্রাসাগুলিতে সেগুলো দেখবে। খতিয়ে দেখা হবে নথিপত্র। 15 জুলাই থেকে এই পরিদর্শন শুরু হয়ে যাচ্ছে। 21 জুলাইয়ের মধ্যে সংখ্যালঘু দফতরকে এই কমিটির রিপোর্ট জমা দেবে, আর সেই রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ করবে রাজ্য সরকার। এবং আমরা অনেক জায়গায় দেখেছি খারিজি মাদ্রাসা যেগুলো, সেখানে আজকে টেররিস্টদের আশ্রয় দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে শাহাদ আলী বলে এক টেররিস্ট 3 বার ভোট দিয়েছে এবং সে টেররিস্ট, তাকে ওখান থেকে ধরা হয়েছিল। এখানে আমরা দেখেছি বিগত দিনে যে এই মাদ্রাসাতে, খারিজি মাদ্রাসায় অ্যান্টি ইন্ডিয়া পড়াশুনো করানো হচ্ছে, শেখানো হচ্ছে, ব্রেন ওয়াশ করা হচ্ছে। আমরা চাই না, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যারা মুসলমান, যারা এই খারিজি মাদ্রাসায় যাচ্ছে, কি পড়াশুনো করছে, তারা আমরা তাদেরকে মেইন স্ট্রিমে আনতে চাই। মমতা ব্যানার্জি বলেছিলেন 10,000 মাদ্রাসাকে উনি অনুমোদন দেবেন, সেটা উনি বলেছিলেন ভোটের জন্য, সবাই বুঝে গেছে। মাদ্রাসা ভারতবর্ষে সব জায়গাতেই, পশ্চিমবাংলাতেও স্বাধীনতার আগে থেকে আছে, সেইটাকে বন্ধ করে দিতে হবে এরকম কোনো মনোভাব দেশের সরকারও নেয়নি, কোনো রাজ্যের সরকার, এ রাজ্যে অন্য যারা সরকারে ছিলেন তারা কেউ কখনো নেননি। ফলে আমরা হঠাৎ খামোখা বন্ধ করতে যাব কেন? অত্যন্ত সঠিক পদক্ষেপ বলে আমার মনে হয়, কারণ আজকে তো অনেক দিন হয়ে গেছে ছেড়ে দিন। বুদ্ধদেব ভট্টাচার্য যখন হোম মিনিস্টারের দায়িত্বে ছিলেন সেই সময় তিনি বলেছিলেন যে সীমান্তবর্তী খারিজি মাদ্রাসা অর্থাৎ আনরিকগনাইজ মাদ্রাসা যাদেরকে বলা হয়, সেগুলি সন্ত্রাসের আতুরঘর। যদিও পরবর্তীকালে তাকে রাজনৈতিক প্রেসারে অর্থাৎ তার দলের চাপে ইউটার্ন নিতে হয়েছিল, কিন্তু তখন তিনি কিন্তু এটা তো আর স্বপ্নাদেশ পেয়ে বলেননি। একজন মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসে থাকা ব্যক্তি এটা বলেছিলেন এই জন্য কারণ তার কাছে আইবি, সে কেন্দ্রীয় হোক বা রাজ্য হোক, পুলিশ প্রশাসনের ইনপুট ছিল বা ইনফরমেশন ছিল। তখন যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আজকে এতদিন পরে কি হয়েছে? এতদিন তো ওই সরকারই বা ওই মানসিকতার সরকারগুলোই কাজ করেছে যারা ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য সত্যিকে সত্যি বলবো না, কুমিরকে কুমির বলবো না, দূরে দূরে থাকবো, এই মানসিকতা নিয়ে কাজ করতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ অনুব্রত বর্তমান মুখ্যমন্ত্রীকে লড়াকু নেতা বললেন। বিজেপি যখন গদিতে বসেছে তখন উন্নয়ন করবে, এই আত্মবিশ্বাসী অনুব্রত মণ্ডলের গলায় এই সুর শোনা গেল। উন্নয়ন করবে। একটা কথা বলি, বিজেপি যখন বসেছে গদিতে, বিজেপি উন্নয়ন করবে। অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে, স্বাস্থ্যসাথী যারা আয়ুষ্মান ভবন পাবে না স্বাস্থ্যসাথী দেবো বলেছে। 100 দিনের কাজের তো নিঃসন্দেহে 100 দিনের কাজ দিয়েছে, যারা ভালো কাজ দিয়েছে 100 দিন। দাদা বিজেপি ভালো কাজ করছে, এখন নিশ্চয়ই কাজ করছে, নাহলে এখন তো চোখে কিছু খারাপ পড়ে নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কি এখন, ও তো খুব লড়াকু ছেলে। আজ নয়, কংগ্রেস যখন করতো তখনও লড়াকু, তৃণমূলের থেকে নন্দীগ্রাম থেকে লড়াই করে ও রাজনীতিটা শিখেছে। ওকে নতুন ওর সম্বন্ধে কিছু বলার নেই। আমার জুনিয়র হতে পারে কিন্তু কর্পূর্ত ছেলে। অনুব্রতর অফিস থেকে আউট অভিষেক। ঋতব্রত শিবিরে নাম লেখানোর পর বীরভূম জেলা সভাপতির পদ ফিরে পেতেই অনুব্রত মণ্ডলের বোলপুরের অফিস থেকে সরে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রইল। দাদা, আপনি যে রাস্তা দিয়ে আজকে এলেন দলীয় কার্যালয়ে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা ছবি ঝুলিয়ে ফেলা, কোনখানে চলছিল? যে রাস্তায় নাম আমার চোখে পড়ে না, আমি কোনদিন দেখিনি। আমার সঙ্গে অভিষেক ব্যানার্জির ছবি থাকলে নিশ্চয়ই ছড়াবে না, আপনার চোখে পড়ে না। আমি তো মমতা ব্যানার্জির ছবি, তারা আমার ছবি রয়েছে, অভিষেকের ছবি কোনো চোখে পড়ে না। মমতা ব্যানার্জির ছবি কি থাকবে? হ্যাঁ, 100 বার থাকবে, কেন থাকবে? আচ্ছা, দেখুন মমতা ব্যানার্জির ছবি থাকবে। কি বলছে যে মমতা ব্যানার্জি যারা মমতা ব্যানার্জি সরে যাচ্ছে, যারা আমি তো 98 সালে কংগ্রেস ছেড়ে দিয়েছি। আমার বাড়িতে যেন রাজীব গান্ধীর ছবি আছে, ইন্দিরা গান্ধীর ছবি আছে। যতই হোক ছবি চলে না, অটল বিহারী বাজপেয়ীর ছবি আছে, বিধান রায়ের ছবি আছে, পপুলেশনের ছবি আছে। আইপ্যাককে নিয়ে কি ওটা জঘন্য প্যাক। আমি তো বললাম জঘন্য আইপ্যাক নয়, জঘন্য প্যাক। 9 আইপ্যাক ছিল, শতাব্দী রায় যেতে নাই। 11 আইপ্যাক ছিল, আমরা দলে পাওয়ারে আসি নাই। 14 আইপ্যাক ছিল, দুটো জিতে নাই বীরভূম থেকে।
16-তে জিতি নাই, 21-এ জিতি নাই, 19-এ জিতি নাই, তো 21-এ আমি আইপ্যাক নিই না, আইপ্যাক ছাড়া কাজ করেছি, আইপ্যাকের কোনো কথা শুনি না। জেলা সভাপতির পদ ফিরে পেয়েই ঋতব্রতকে ধন্যবাদ অনুব্রতর। আগেও জেলা সভাপতি ছিলাম, ফের সভাপতি হয়েছি, কথা বললেন এবং ধন্যবাদ জানাচ্ছেন ঋতব্রতকে। কেউ সরিয়ে দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার দুর্বলতা আছে, কথাও তিনি বলেন। আমি কেন, ববি, অরূপ, বালু, ঋতব্রতরও মমতার প্রতি দুর্বলতা আছে, কথা শোনা যায় অনুব্রতর গলায়। তিনি বলছেন শুভেন্দুও মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করতেন, নাম না নিলেও ঘুরিয়ে অভিষেককে নিশানা করলেন কেষ্ট। বীরভূমে অন্য কোনো তৃণমূল নেই, সবাই এক, সবাই আমার সঙ্গে, দাবি অনুব্রতর। সভাপতি ছিলাম, আবার সভাপতি, ধন্যবাদ জানাই দলকে। সরিয়ে দিয়েছিল, কেউ সরিয়ে দিয়েছিল। মমতা ব্যানার্জির প্রতি দুর্বলতা আমার আছে, আমার কেন, যারা তৃণমূল আছে, ঋতব্রতরও মমতা ব্যানার্জির প্রতি দুর্বলতা আছে, ববিরও আছে, অরূপেরও আছে, অরূপ রায়েরও আছে, বালুরও আছে। অভিষেকের জন্য আমি কারোর নাম বলতে রাজি না। দলটা কাকে দিকে করা? দল নিজেকে কংগ্রেস করেছি, কংগ্রেস থেকে তৃণমূলে এসেছি, দলটা আমি আজ থেকে করছি। কোনো কি দলীয় বৈঠক দেখতে পারি, লোকজন যাবে? 100 বার লাগছে, খুব কম করে 25-30 হাজার লোক। আর কারা কারা তৃণমূলে এই জেলা থেকে আপনার সঙ্গে রয়েছে? সবাই, এখানে তো কোনো রকম দুটো বীরভূম জেলায় তো দুটো গ্রুপ নাই, বীরভূম জেলায় সবাই এক। বীরভূম জেলায় আমি যখন জেলা প্রেসিডেন্ট ছিলাম তখনও সবাই আমার সঙ্গে ছিল, এখনো সবাই মিলে আমার সঙ্গে। কে ছুটকো ফাটকা 3 নম্বরে বাচ্চা আর সাইডে চলে গেল, তাতে কি হয়ে গেল?